ওড়না দিন ফারজাদ ভাই, যে ওড়না বুকে থাকে না তা কোমরে ঝুলিয়ে রাখারও কোনো মানে নেই বলেই মুঠোর দলিত মথিত ওড়নাটা কোনো অদৃশ্যে ছড়ে ফেলল ফারজাদ। শক্ত খসখড়ে হাতে চেপে ধরল কন্দনরত রমণীর সরু বাহু, দু হাতে আড়াআড়ি করে নিজের সম্মুখ বাঘ আড়াল করে পিছু ঘুরে দাঁড়াতে চাইল তরু, কিন্তু সামনের অগ্নিশর্মা মানবের শক্ত বাহুর চাপে এক ছুলো নড়তে পারল না অষ্টাদশী। সন্ধ্যায় শ্রিয়মান আলোয় ছাদটা তখনই কিছুটা আলোকিত। পারজাদের দিকে তাকিয়ে অনুনয় করল মেয়েটা, ইচ্ছে করে করিনি তো, নাচার জন্য কোমরে বেঁধেছিলাম শুধু, এবারের মতো ক্ষমা করে দাও প্লিজ। ক্রোধে হিসহিসিয়ে উঠল পারজাদ, তাতে দাঁত চেপে ধারালো স্বরে জানালো, খানবাড়ির মান সম্মান নিলামে ওঠানোর আগে মনে ছিল না কোন সাহসে নাচতে গিয়েছিলে? দিব গলাটা চেপে রুহুটা বের করে। পা কাঁপাকাঁপি করছে তরুর। তাদের বাড়িতে একমাত্র ফারজাদ ভাইয়াই আছে যে মানুষ খুন করতে 2 মিনিটও ভাববে না। মাথার কথার আগে হাত চলে তার, যদি সত্যি সত্যিই মেরে দেয়। ভয়ে আতঙ্কে মেয়েটার নাজুক দেহ কম্পিত হতে থাকলো সমানতালে। কণ্ঠনালী শুকিয়ে কাট কোনোরূপ আকুতি নিয়ে জানালো, এবারের মতো ক্ষমা করে দাও ভাইয়া, আর কখনো এই ভুল করবো না। আমি তো ছোট, বলো, আর হবে না প্লিজ। আমার মেরে ফেললে আব্বু আম্মু কষ্ট পাবে না বলো? মেয়েটার বাড়তি কথায় পারজাদের রাগ তরতর করে বাড়ছে। খানবাড়ির এই এক অঘোষিত শাসক সে বলা চলে, যাকে আড়ালে আবডালে অনেকে নবাব খান বলে ডাকে, আবার কেউ নবাবজাদা। যুগের পর যুগ পেরিয়ে গেছে, সময় বদলেছে, কিন্তু খানদের ভেতরে সে চিরন্তন বংশ গরিমা আর আভিজাত্যের দম্ভ এক চুলো কমেনি। এই রাজকীয় শাসন ব্যবস্থা টিকিয়ে রাখার নিয়মটা বেশ চমৎকার। পরিবারের সবচেয়ে কঠোর দায়িত্ববান এবং যোগ্য উত্তরসূরির হাতে তুলে দেওয়া হয় পুরো বংশের রাশ। সেই বংশ পরম্পরা আর অলিখিত নিয়ম মেনে খান বংশের বর্তমান শাসনভার এখন বাড়ির মেজ ছেলে ফারজাদ ফারিস খানের শক্ত হাতে। যেখানে সকলে তার কথা মেনে চলে, সেখানে এই মেয়েটা বারবার অবাধ্যতা করে এসেছে। ছোট বলে ভুলচুক মাফ করে দিল, আজ যেন সে সমস্ত মাত্রায় অতিক্রম করে এসেছে। খানবাড়ির মান ইজ্জত ধূলিসাৎ করে দিয়ে আড্ডায় আসরে নাচতে দেখেছে সে মেয়েটাকে। গায়ের ওড়নাটা ঠিক বেহাল, কতটা বড় দুঃসাহস! তার চোখের আড়ালে আর কি কি করে এই মেয়ে! দেই দেই করে নাচার সময় মনে ছিল না কই, মুস্কান, আয়ান, আবির তো অবাধ্য হয় না, তুই বারবার আমার অবাধ্য হোস কেন? তোকে নাচতে হবে কেন এত মানুষের সামনে? আর কেউ তো নাচল না, পাশের বাসার ছেলেগুলোকে তুই দেখিসনি? তরু অশ্রুসিক্ত নয়নে তার সামনে দাঁড়ানো জমটার দিকে তাকিয়ে বলল, ডেয়ারে আমাকে নাচতে বলা হয়েছে, আমি নাচবো না তো আর কে নাচবে? ওরা কেন দিল এ ডেয়ার? ওদের কিছু বলো না কেন তুমি? সবসময় আমাকেই বকো, মারো, এই ছেলেগুলোকে ধরো, ওরা উকিঝুঁকি দেয় কেন? আমাকেই তো মারো শুধু। এই তোকে মেরেছি আমি? মেরেছি? মারলে এখনো জবান চলতো তোর? সে অবস্থায় থাকতেই তোর কি মনে হয় লম্পটগুলোকে আস্ত রাখবো আমি? খান বাড়ির রত্নের দিকে নজর দেওয়া ছেলেগুলোর যে হালুয়া টাইট করে দিবে ফারজা, সেটা বেশ বুঝলো তরু। মনে মনে ভেবে দেখলো, যদি মার খেতই, আসলেই কোনো অবস্থাতে থাকতো না সে। যে দামড়া লোক, এক থাপ্পড়ে কুপো কাঁদছে, তবুও নাক টেনে বলে, একই বাহু চেপে ধরেছ, আমার হাতটা ভেঙে গুড়িয়ে দেবে তো? ফারজাদ ছেড়ে দিল সে বাহু তৎক্ষণাৎ। রাগের বশবর্তী হয়ে কখন এতটা শক্ত করে চেপে ধরেছে খেয়াল ছিল না, কিন্তু রাগটা কিছুতেই থামছে না, আজ সবগুলোকে ধরবে। এসব ফালতু খেলা টেলা বাড়িতে একদম বন্ধ। সে দাম্ভিক কদমে ছাদ থেকে নেমে আসতে নিলেই তরু মৃদু চিৎকার করে বলে উঠল, ওড়নাটা খুঁজে দিলে না? কোথায় ফেলে গেলে? কি বললি? আবার বল, কত বড় সাহস তোর? ঘুরে কদম বাড়িয়ে বলতে তরু এক ছুটে বিস্তৃত ছাদের কোনায় যেন গিয়ে লুকিয়ে পড়ল। অন্ধকারে ওকে আর খুঁজতেও গেল না পারজাত, সাই সাই করে নেমে গেল ছাদ থেকে। ছাদ ভর্তি কাপড় চোপড়, এখানে থেকেই একটা জড়িয়ে নিবে গায়ে। ড্রয়িং রুমে বিচারের আসর বসিয়েছে ফারজাত, হাতে ইয়া বড় এক ছেলাকাঠ, চোখ মুখ অন্ধকার করে। খানবাড়ির বিচ্ছুগুলো সব দাঁড়িয়ে আছে মাথা নিচু করে। কিচেন থেকে বাড়ির 3 গিন্নি তা দেখে মুখ ছাওয়াছাওয়ি করল খানেক। তাদের সাথে তাদের একমাত্র ননদ মঞ্জুলিকাও উপস্থিত। এক মেয়ে মুস্কানকে আর ছেলে
মুকিতকে নিয়ে এখানেই থাকে সে। অনেকটা তার কথার ভয়ে ছোট গিন্নি আন্তারা বেগম আস্তে আস্তে দুজাকে উদ্দেশ্য করে বললেন, আজকে আমাদের নবাবজাদা এত ছোটে আছে কেন গো ভাবি? আজ অফিস থেকেও চলে এসেছে তাড়াতাড়ি। মেজগিন্নি তরুর মা ইরা বেগম চুলার আঁচ কমাতে কমাতে বলেন, আয়ান থেকে তো শুনলাম আমারটা ছুটিয়েছে। অফিস থেকে এসে নাকি দেখে আড্ডায় দেই করে নাচছে মেয়ে। সে থেকেই ছোট্ট না আবার ততটা। পাশের বাড়ির রুমু ঝুমুর ভাইগুলোও তো ছিল ছাদে আড্ডায়, তাই ছুটেছে। মঞ্জুলিকে শুনে তেত বিরক্ত কণ্ঠে বললেন, তহিদের মেয়েটা বেয়াদব হয়েছে বড্ড। সারাদিন একটা না একটা বাদিয়েই রাখে। বয়স হচ্ছে, কাণ্ডজ্ঞান আর হচ্ছে না। ইরা বেগম চুপ করে শুনে গেলেন ননাসের কথা। তার ননাসের কাছে তার মেয়ে বরাবরই দোষী বেয়াদব। জবাবে দিলেন বাড়ির বড় গিন্নি ফারহানা বেগম। দুই ছেলের জননী তিনি, কিন্তু বড় ছেলে থেকেও মেজে ছেলেকে নিয়ে দুশ্চিন্তার অন্ত নেই তার। ছেলেটা এত রাগছটা, একদম তার শ্বশুর মশাইয়ের মতো। এই ছেলের সামনে কথাও ভেবেচিন্তে বলতে হয়। তিনি নাস্তা সাজিয়ে ট্রেতে নিতে নিতে ননদদের উদ্দেশ্যে বলল, মেয়েটা তো একটু ছুটন্তই, ছুটোছুটি করে দেখেই তো বাড়িটাতে প্রাণ মনে আছে মনে হয়। তাছাড়া তো বাকি সব রোবটের মতোই থাকে, সবসময় এরকম শাসন বারণ ঠিক না। বলতে বলতেই তিনি ড্রয়িং রুমে এগিয়ে গেলেন। ছেলের উদ্দেশ্যে বললেন, থাক ছেড়ে দে না বাবা, ছোট মানুষ, আর করবে না এমন। পারজাদ মায়ের দিকে তাকালো শান্ত চোখে, বলল, এদের মাঝখানে আসবেন না মা বেগম, আমায় হ্যান্ডেল করতে দিন। কথায় ছোটপাত না থাকলেও শীতলতা বয়ে গেল ড্রয়িং রুম জুড়ে। এরপর আসলেই আর কেউ কিছু বলার সাহস করল না। এ ছেলে অনুরোধ বা না আদেশ করে, অর্থাৎ তার উপরে দ্বিতীয় কোনো কথা না। আর এসব গুরু গম্ভীর স্বভাব সব কিছু তার দাদাজান থেকে রপ্ত করা। এরপর যাকে যা শাস্তি দেওয়া হলো সব মেনে নিল তারা। সে উপরে উঠতে উঠতে মুস্কান তরুর দিকে তাকিয়ে বিরক্ত মেশানো কণ্ঠে বলল, কেন শুধু শুধু নাচতে গেলে তরু? হার মেনে দুটো কিল না হয় খেয়ে নিতে। তোমার জন্য বাইয়া আমাদেরও শাস্তি দিল। উফ, বিরক্তিকর। তরু সোয়াল জুলে আসার উপক্রম। তার ফুপির মেয়েটা এত নটাঙ্কি করে কথা বলে, ডুঙ্গি একটা। সেও একই স্বরে বলল, লে হালুয়া, বাড়ির সাথে নাচিতে পারবো না, এটা তো কোথাও খোদাই করে লিখেছিল না আপু। আরেকবারই ছাদ থেকে কেউ লুকিয়ে দেখলে এতে আমার দোষ? আবার বড় আপুর মুখে মুখে কথা বলছো, বেয়াদব মেয়ে কথাকার, আদব কায়দা নেই কোনো? বিরক্তিকর একটা। বলেই রুমে চলে গেল মুস্কান। তরু সেদিকে তাকিয়ে বিড়বিড়িয়ে বলল, কচুটি মায়ের ঢঙ্গি মেয়ে একটা, নাটক যত সব। পরপর আয়ান আবিরের দিকে তাকিয়ে বলল, তোরাও বল বিরক্তিকর। ওরা তরুকে জড়িয়ে ধরে বলল, তুমি আমাদের বেস্ট আপু তরুফু, সমস্যা নাই। 1 মাসই তো ছাদে যেতে বারণ করেছে, এ আর এমন কি? আমরা এ শাস্তি বিনা অজুহাতে মাথা ফেতে নেব। তরু তাদের বুকে আগলে নিল। ক্লাস 4-এ পড়েন দুটো, যমজ দুজন ভাই তার। তার ছোট মার যখন বেবি কনসিভ হলো, তরু সে কি খুশি! কত দোয়া করলো একটা বোনের জন্য, হয়নি। তবুও ভাইদের নিয়ে তরু অনেক খুশি। এদের সাথেই তার হেসে খেলে সময় কেটে যায়। বাড়ির নবাবজাদাকেও এতে মাঝে মধ্যে ছটিয়ে দেয়। এতে অবশ্য তরুর দোষ নেই। তার এসব পাপন্দি ভালো লাগে না, চুপচাপ ভালো লাগে না। আর না হয়তো কারো তরুকে সময় দেওয়ার সময়ই নেই। এ বাড়ির অনেকের কাছেই তরু দোষী, বেয়াদব, অভদ্র মেয়ে। পড়াশোনায় তরু মোটামুটি টাইপ স্টুডেন্ট, মানে প্রশ্ন যতই হার্ড হোক পাশ করবে আর কি। সে তার ব্রেন নিয়ে বড্ড সন্তুষ্ট, তাই একটু ঝিমিয়ে পড়ালেখা চলছে তার রেলগাড়ির মতো। কিন্তু এতেও এবারই ছোট নবাব খানের সমস্যা। তরুকে ভালো রেজাল্ট করতে হবে, বেস্ট মানে বেস্ট। গন্ডা রেজাল্ট করবে তরু। মুখেই মুখ মোছড়ালো মেয়েটা। বইয়ের পাতায় উল্টাচ্ছে শুধু। আজকে পড়তে একটুও মন সায় দিচ্ছে না। মনেরও একটা ব্যাপার স্যাপার আছে বলুন। সব সময় পড়তে মন চায়, ব্রেনের একটু রেস্টের প্রয়োজন না? তাই তরু ঠিক করলো সে আজ পড়বে না। এমনিতেও শুক্রবার তরু নিজের জন্য পড়ালেখাকে বন্ধ ঘোষণা করেছে। শুক্রবার পড়বে না, ব্যাস। বই ঠেলে বিছানায় দপাস শুয়ে পড়ল মেয়েটা। তার মনটা খারাপ। ফারজাদের দমকাদমকিগুলো মনে পড়তে শুরু করলো আবার। মুখটা তিতকুটে হয়ে উঠল অষ্টাদশীর। নাক মুখ কুচকে বিড়বিড়িয়ে হনুমান একটা, এই তরু খেতে
আসছিস না কেন? বরণডালা সাজিয়ে ডাকতে হবে? নিচ থেকে মায়ের কর্কশ কণ্ঠ। মেয়েটা বিরক্তি নিয়ে উঠে ফের গায়ে ভালো করে ওড়না চাপিয়ে বের হয় রুম থেকে। তাকে কেউ ভালোবাসে না, একটু আদর করে ডাকে না, খালি বকাবকি। ডাইনিং টেবিল সাজাচ্ছে গিন্নিরা, নিজেদের মধ্যে কথায় ব্যস্ত বাড়ির 3 কর্তা। ফারজাদের বাবা তেহরাব উদ্দিন খান একজন রিটায়ার্ড কর্নেল, বড় ছেলে ফারহান ইশতিয়াক খান বর্তমানে তার পথ অনুসরণ করে আর্মির মেজর পদে নিয়োজিত আছেন দেশের কল্যাণে। যে বর্তমানে স্ত্রী নিয়ে চট্টগ্রামে থাকে, ছুটিতে এসে ঘুরে যায় স্ত্রীকে নিয়ে। মাঝে মধ্যে আবার স্ত্রী নসীন নিজে এসে শ্বশুরবাড়ি পরিবারের সকলের সাথে থেকে যায়। জীবনের পুরো সময় সেনাবাহিনীতে সমর্পণ করে 2 বছর। তবে অবসরে আছেন তেহরাব উদ্দিন খান, আর বাকি 2 কর্তারা খানদের পারিবারিক বিজনেস দেখাশোনা করে। সেটাও অবশ্য ফারজাদের জয়েনের পর তার শক্ত কাঁধে ন্যস্ত করা। বলা যায় অঘোষিতভাবে ফারজাদ নিজেই 2 হাতে সমস্ত কিছু হ্যান্ডেল করছে গত 4 বছর যাবৎ। বড় ভাইয়ের অনুপস্থিতিতে অবলীলায় নিজের কাঁধে নিয়ে নিয়েছে সবটা বার। সেই কারণে বছর যাবৎ এ দেশ ও দেশ ওর চলে বেহিসাব যাতায়াত। দেশ বিদেশের নাম করা সব কোম্পানির সাথে রয়েছে খানদের যৌথ ব্যবসা। তাদের পারিবারিক টেক্সটাইল এবং শিপিং বিজনেস এখন আন্তর্জাতিক বাজারে বেশ শক্ত অবস্থানে দাঁড়িয়ে আছে। শহরের অভিজাত এলাকায় বিশাল কর্পোরেট অফিসার, চারদিকের বিলাসবহুল জীবনযাত্রা তাদের এই সামাজিক ও অর্থনৈতিক উচ্চ মর্যাদাকে আরও স্পষ্ট করেছে সমাজের নামি দামি মানুষ আর বড় বড় ব্যবসায়ীদের মাঝেও। খান পরিবারের এক আলাদা সম্মান ও প্রভাব রয়েছে এত সব দায়িত্বভারের বেড়া জালে। ফারজাদ নিজেই কখন যে সকলের অঘোষিত কর্তা হয়ে উঠেছে তা তার অজানা, কিন্তু পরিবারের সব কিছুই তার সম্মতি অসম্মতির উপর নির্ভরে বাস্তবায়িত হয়। এ যেমন সামনের শুক্রবার খানদের পক্ষ থেকে সাদাকা হিসাবে এতিমখানায় বাচ্চাদের কিছু হাদিয়া দেওয়া হবে। কোথায় কি, কতটুকু, কিভাবে দেওয়া হবে, সব কিছুই ফারজাদ ব্যস্ত ভঙ্গিতে বাবা চাচাদের বুঝাচ্ছে। ফারজাদের চিন্তা ভাবনা তাদেরও পছন্দ হয়েছে বিদায় তারা শুধু মাথা নাড়িয়ে সায় জানাচ্ছে। ফারজাদ এমনই, তার সিদ্ধান্ত খুঁত পাওয়া কোনো নিখুঁত মানুষের অসম্ভব। তরু নিচে নেমে সকলের ব্যস্ত আলাপ আলোচনা দেখে মুখ ফিরিয়ে নিয়ে আনত মুখে চেয়ার টেনে বসলো। তেহরাব খান বাতিজির গুটিয়ে রাখা মুখটা দেখে জিজ্ঞেস করলেন, কি ব্যাপার আম্মা জান, আজকে বড় বাবার কাছে গেলে না কেন? সময় করে সন্ধ্যা তারপর তরু তার বাবার সাথে গল্প জুড়ে বসে। কোথায় কোথায় অপারেশন চলেছে, তাদের কি কি করেছে, সব কিছু নিয়ে খুব উৎসাহের সাথে গল্প শুনে সে বড় বাবা থেকে। কিন্তু আজ মন ভালো না থাকায় যায়নি বেচারি। মেয়েটা মুখ ফুলিয়ে অভিমানী সিক্ত কণ্ঠে জানালো, আমি তো নাকি সকলকে শুধু বিরক্তই করি, গেলেই কি না গেলেই কি। একই কথা আম্মাজান, আপনিই বিরক্ত করেন। কে বলেছে এ কথা? কার এত বড় দুঃসাহস? একে একে সকলে দৃষ্টিপাত করলো তরুর দিকে। তরুণ মায়ে ইরা বেগম খাবার বাড়তে বাড়তে বলল, এর কথায় কান দিবেন না বড় ভাইয়া, এর নাটকের শেষ নেই। তরু মুখ মোছরালো, আবার শুরু করেছে। ফারজাদের মা বলল, মেয়েটাকে অযথা বকিস কেন রে মেজো, ওকে নিয়ে কী সমস্যা তোদের? সাদে কি বলি ভাবি, দেখছেনই তো দিন দিন বেয়াদব নাকি হয়ে যাচ্ছে। বলেই তিনি আবার কিচেনের দিকে গেলেন। মঞ্জুলিকা বুঝল ছোট ভাইয়ের বউ তাকেই খোঁচা মেরে বলেছে কথাটা। ঠোঁটের আগায় জবাব আসলেও জবাব সামলালো তিনি। ভাইদের সামনে মুখ চালানোর সমীচীন মনে করল না। তরু প্লেটের খাবার নাড়াচাড়া করতে করতে ফারজাদের রাশবাড়ি কণ্ঠ ভেসে আসলো, ফারহান ভাই আসবে সামনের সপ্তাহে। ওরা আসলেই বাকি সব ব্যবস্থা সম্পূর্ণ করা হবে। হাদিয়ার বড় ছেলে এতদিন পর আসবে শুনে সকলেই বেশ খুশি হলেন। তরু নিজেও বেশ খুশি হলো। নওশিনকে কাছে পাবে ভেবে আরও ভালো লাগলো তার। নওশিনকে তার বড় বোনের মতোই মনে হয়, তাকে আদরও করে খুব। তরু তো আদরের পাগল, যে তাকে ভালোবাসে তাদের কাছে বেড়াল ছানার মতো ঘেঁষে থাকে। এবার ফারহানের ছুটি থাকতে থাকতে আপনি অন্তত কোনো মেয়ে পছন্দ করুন নবাবজাদা, এভাবে বাড়ি খালি খালি আর ভালো লাগে না তো। অনেকটা হেসেই বলে উঠলেন ছোট গিন্নি। ছেলেটাকে বিয়ের কথা বললেই এমনভাবে ইগনোর করে যেন বিয়ে নামক বস্তু দুনিয়াতে বিলুপ্ত কিছু, সম্পূর্ণ এড়িয়ে যায় সব সময়। বয়স তো আর কম হচ্ছে না, তাই সায় জানিয়ে সকলেই
আগ্রহ প্রকাশ করলে এই বিষয়ে, কিন্তু ফারজাদ গদবাঁধা নিয়মে দুয়ানাতেও মূল্য না দিয়ে নিজের মতো খেতে থাকলো। ফারহানা বেগম নিজেই আবার ছেলের উদ্দেশ্যে বললেন, আমার ভেজো ভাইয়ের মেয়ে নুসরাতের কথা বলেছিল একবার মা, তুই সম্মতি দিলে প্রস্তাব রাখবো কি? একদম না, আমি এসব নিয়ে কিছুই ভাবছি না আপাতত। কাট কাট কণ্ঠে নিষেধাজ্ঞা জারি করল রুরবাসী মানব। ফারহানা বেগম কিছুটা অসহায় হয়ে বললেন, সব সময় তো একই কথা বলিস। ফারহানটা বড় বৌমাকে নিয়ে কাছে থাকে না, তুইও সবসময় এদিক সেদিক থাকিস, বিয়ের কথা বললেই থামিয়ে দিস। আজ না হোক কাল তরুর বিয়ে দিলে আমরা কি নিয়ে থাকবো? বাড়িটাতে প্রাণ থাকবে আদৌ? আমি এসব কিছু ভাবছি না, এটাই লাস্ট কথা আমার, বিয়ের জন্য বাকি জীবন পড়ে আছে। তরু ঠোঁট মুচড়িয়ে মুখ ফুসকে বলে ফেলল, হ্যাঁ তুমি বুড়োর জন্য তো মেয়েরা বসে থাকবে নাকি? বিয়ে টিয়ে করে ফেলেছ, আমাদেরকেই জানাচ্ছ না? খুরদার ধারালো দৃষ্টি ছুড়ল মেয়েটার দিকে ফারজাদ। এই কারণেই এটাকে দেখতে পারে না সে। ইরা বেগম তৎক্ষণাৎ মেয়ের পিঠে দিলেন ধাম করে একটা। এত বড় ছেলেকে এসব কি কথা? তহিদ খান স্ত্রীকে চোখ রাঙালেন, খাবারের সময় গায়ে হাত তুলছ কেন? আপনার মেয়ের খাবার মুখেও নিয়েও বাড়তি কথা বলতে হবে। বড় ভাইকে এসব কি কথার সিঁড়ি? হ্যাঁ? মঞ্জুলিকে নিজেও খ্যাক করে উঠে বললেন, তরুটা বেশি কথা বলে তহিদ, শাসন করতে দে ওকে। ছাড়ালেন গেলেন কপাল চাপড়াবি তখন। আমাদের সোনার টুকরো ছেলেকে কী সব বলে মেয়েটা। তেহরাব খান বোনের উদ্দেশ্যে বলল, শাসন মানে হাত চালানো না মঞ্জু, শাসন এরকমভাবে করতে হলে এর থেকে উচ্ছন্নে যাওয়াই ভালো। আর মেয়েটা এমন কিছুই করেনি যে মেয়েরে শাসন করতে হবে। ওদের ভাই বোনদের ব্যাপার ওরাই মিটমাট করে নেবে। মঞ্জুলিকা বড় ভাইয়ের কথায় চুপ করে রইলেন। ভাই বোনদের মধ্যে মেজো তিনি, তেহরাব খানের পর তার জন্ম। তার ছোট ভাইদের গোনায় কম ধরলেও বড় ভাইকে শ্রদ্ধা করে যথেষ্ট। বয়ও পাই কিছুটা বলা চলে, তাই চুপ করে রইলেন। চলবে তো ভিউয়ার্স, গল্পটার এটা প্রথম পর্ব। গল্পটা কেমন লেগেছে একটু কমেন্টস করে জানাবেন। গল্পটা ভালো লাগলে একটি লাইক করবেন, গল্পটাকে শেয়ার করবেন, আর আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন। যারা অলরেডি সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার চ্যানেলের সাথেই থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।